ওকে বয়েস, আমরা এখন হচ্ছে পড়া শুরু করবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মানে মেইনলি আমাদের টপিকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন ও বেনজিনের জাতক। ঠিক আছে? তো আজকে যা পড়বো সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, আর হচ্ছে ওর কিছু বৈশিষ্ট্য, দেন কিভাবে বেনজিনকে তৈরি করা হয়, মানে ন্যাচারালি কিভাবে আমরা বেনজিন পাই, এই সম্পর্কে আমরা নর্মালি পড়বো। তো আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি এমসিকিউ বেসড। আজকের ক্লাস তেমন সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বোর্ডের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট হলেও ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে মেডিকেল বেসড পরীক্ষার জন্য এই অংশটা যেটা আজকে এখন পড়বো আমরা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ওকে, তো আমরা ফার্স্ট কি পড়বো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নাম শুনতেই মাথায় আসে বেনজিন, কারণ তোমরা জানো বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বাট আমরা কিছু বৈশিষ্ট্য পড়বো যেগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার হবে। ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখো। ঠিক আছে? ওকে, সো প্রথম যে বৈশিষ্ট্যটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অবশ্যই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের স্ট্রাকচার সমতলীয় হইতে হবে, অবশ্যই সমতলীয় হবে। এটা তোমরা জানো যে কোনো হাইড্রোকার্বন স্ট্রাকচার মানে বেনজিন এক তলে থাকবে। তার মানে এই যে একটা তলে থাকবে, কার্বন 6টা যদি এখানে থাকে, হাইড্রোজেন 6টা এই বরাবরই থাকবে, এই তল বরাবর এইখানেই থাকবে। মানে এমন হবে না কার্বন এইখানে থাকলে হাইড্রোজেন এইখানে, থ্রি ডাইমেনশনাল হবে না, এক তলে থাকবে, এক তলে। কথা কি বুঝছেন? সেটা হচ্ছে কথা। ওকে, সমতলীয় হবে। সেকেন্ড বৈশিষ্ট্য হবে অবশ্যই চাকরিক হবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন চাকরিক হবে। জানি বেনজিন চাকরিক। তো চাকরিক আর সমতলীয় মাথায় আসলেই আমাদের মাথায় চলে আসে তাইলে তো সাইক্লোঅ্যালকেন যেগুলো, সেগুলোও অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ সাইক্লোঅ্যালকেনও কিন্তু সমতলীয় চাকরিক। তাহলে সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকেন যেটা সাইক্লোঅ্যালকেন, তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সাইক্লোঅ্যালকেনের একটা উদাহরণ যদি তোমাকে আমি দেখাই, এটা একটা সাইক্লোঅ্যালকেন না? খেয়াল করো তো, এই যে সাইক্লোবিউটেন, আমি জাস্ট একটা উদাহরণ লিখলাম, কমন একটা উদাহরণ। এই যে দেখো সাইক্লোবিউটেন, এটা একটা সাইক্লোঅ্যালকেন। তো এই সাইক্লোঅ্যালকেনও সমতলীয় চাকরিক, কিন্তু এরা সমতলীয় চাকরিক হলেও অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না। এটাও কিন্তু হাইড্রোকার্বন, কিন্তু অ্যারোমেটিক হবে না, হলেও অ্যারোমেটিক হবে না, অ্যারোমেটিক হবে না। তাইলে সাইক্লোঅ্যালকেন সমতলীয় চাকরিক হলেও অ্যারোমেটিক হবে না, তাহলে নিশ্চয়ই অ্যারোমেটিকের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এই দুটা বাদেও। তাহলে সমতলীয় চাকরিক বাদেও অ্যারোমেটিক হওয়ার জন্য আরো কিছু যোগ্যতা তোমার দরকার আছে। এই কারণে সাইক্লোঅ্যালকেন এই দুইটা বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অ্যারোমেটিক হবে না। কি বৈশিষ্ট্য থাকা দরকার আছে দেখো। মূলত মনে রাখবা, মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলা 6 কার্বন পরমাণু বিশিষ্ট, 6 কার্বন কার্বন পরমাণু বিশিষ্ট কি হবে? পরমাণু বিশিষ্ট বেনজিনয়েড, বেনজিনয়েড বলয় থাকবে। মানে মূলত অ্যারোমেটিক হাইড্রোকার্বনে 6 কার্বনের বলয় থাকবে। তোমরা খুব ভালো মতো জানো বেনজিন বলয় যেটাকে বলে, মূলত বেনজিন বলয় থাকতে হবে। আর বেনজিন বলয়ের নাম কি দেখো? বেনজিনয়েড বলয়। সো আমি একটু এটাকে হাইলাইট করে দেখি। দেখো এটাকে আমরা একটু হাইলাইট করে লিখতে পারি বেনজিনয়েড, মানে এটা অনেক ইম্পর্টেন্ট। বেনজিন বলয়ের নাম কি? বেনজিনয়েড বলয় থাকবে, 6 কার্বন পরমাণু বিশিষ্ট। এইটা একটা ইউনিক বৈশিষ্ট্য কার? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা কি সাইক্লোহেক্সেনে আছে? নাই। ঠিক আছে? আচ্ছা, এখন শুধু বলয় থাকলেই হবে না, বলয় থাকলেই হবে না, বলয়ের মধ্যেও কিছু একটা ব্যাপার স্যাপার আছে। এই বলয়গুলাতে, এই বেনজিনয়েড বলয়গুলাতে, এই বলয়গুলাতে কার্বন কার্বন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন এক বন্ধন ও কার্বন কার্বন দ্বিবন্ধন একান্তর ভাবে থাকবে, একান্তর ভাবে থাকবে। মানে মূলত একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন, এইভাবেই নর্মালি মূলত থাকে। কার্বন কার্বন এক বন্ধন আর কার্বন কার্বন দ্বিবন্ধন একান্তর ভাবে থাকতে হবে। এটাও অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? এই অ্যারোমেটিক যৌগগুলোর মূল যৌগ, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলার মূল যৌগ হচ্ছে C6H6, যাকে আমরা বলি বেনজিন। রাইট? আর এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আরেকটা নাম আছে, এই নামটাকে বলি আমরা অ্যারিন। ঠিক আছে? তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অপর নাম কি?
অ্যারিন। ঠিক আছে, তো আমি একটু হাইলাইট করে দিই কোন জিনিসগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে অ্যারিন, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বেনজিনয়েড 6 কার্বন বিশিষ্ট থাকে, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই কয়টা বৈশিষ্ট্য পড়লেই তোমার এমসিকিউ কভার হয়ে যাবে। তাহলে আমরা কি পড়লাম? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কয়েকটা বৈশিষ্ট্য পড়লাম। ওকে, তো এখন আমরা যাব হচ্ছে বেনজিন সমগোত্রক। আমাদের পরের যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বেনজিন সমগোত্রক। তোমরা অলরেডি টপিক পড়ে বুঝতেছো আমাদেরকে এখানে আসলে কিছু ইনফরমেশন জানা লাগবে এই টপিকে। ওকে, তো আমরা কি পড়বো? বেনজিন সমগোত্রক। দেখো আমি একটা বেনজিন আঁকি। তোমরা বেনজিন আঁকা 9 10 শিখে আসছো। আমি যদি একটা বেনজিন আঁকি, এই বেনজিনটা হচ্ছে এরকম। দেখো এটা হচ্ছে একটা বেনজিন। নর্মালি আমরা এইভাবে বেনজিনকে আঁকি। এই বেনজিনের, এই বেনজিনটার 6টা হাইড্রোজেন আছে। 6টা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন। এই 6টা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন বা দুইটা, একাধিক হাইড্রোজেন হইলেও হবে। ধরো আমি একটা হাইড্রোজেনকে যদি রিপ্লেস করি, ধরো এটা রিপ্লেস হয়েছে কি দ্বারা? অনেক কিছু দ্বারা রিপ্লেস করতে পারি। কি দ্বারা রিপ্লেস করতে পারি? ধরো CH3 দ্বারা, OH দ্বারা, NH2 দ্বারা, হ্যালোজেন দ্বারা, অনেক কিছু দ্বারা রিপ্লেস করি। এগুলো দ্বারা যদি রিপ্লেস করি তাহলে যা তৈরি হবে সেটাকে বলি কি? বেনজিন সমগোত্রক। কিছু উদাহরণ আমি তোমাকে দেই বেনজিন সমগোত্রকের। দেখো বেনজিন সমগোত্রকের উদাহরণ হচ্ছে, এটা একটা ভালো উদাহরণ, এইটা একটা উদাহরণ, এইটা একটা উদাহরণ। আরো অনেক উদাহরণ আছে, বাট আমি ইম্পর্টেন্ট কিছু উদাহরণ তোমাকে দিলাম। কোনটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে টোলুইন। এটার নাম কি বলো? এটার নাম ফেনল। এটার নাম কি বলো? এনিলিন। তাইলে এগুলো হচ্ছে কি? বেনজিন সমগোত্রক। ওকে, দেখো ঠিক আছে কিনা অবশ্যই সুন্দর করে নোট করবা। বইয়ে অনেক সময় রিডিং পড়তে আমাদের ভালো লাগে না, বাট সুন্দর করে নোট করা থাকলে তোমরা নোট খাতাটা পড়ে গেলেই হয়ে যাবে। ওকে, এখন আমরা বেনজিন সমগোত্রক কি বুঝে ফেলছি। এখন আমি কয়টা করে হাইড্রোজেন রিপ্লেস করছি? একটা করে, বাট একাধিক হাইড্রোজেনও কিন্তু রিপ্লেস হতে পারে। সো আমরা ওই ক্ষেত্রে কিছু নামকরণের সিস্টেম আছে, সেটা একটু দেখব। দেখো, সো ওইখানে পরে আমরা একটু এখানে আসি। দেখো এই যে টোলুইন, এই যে টোলুইন, আমি যদি একটু টোলুইনটাকে দেখাই, ধরো এটা টোলুইন, এখানে কিন্তু আরো 5টা হাইড্রোজেন আছে। এই 5টা হাইড্রোজেন কিন্তু আমার কি হইতে পারে? রিপ্লেস হতে পারে। ঠিক আছে, এই 5টা হাইড্রোজেনের মধ্যে, এই 5টা হাইড্রোজেনের মধ্যে যদি এই পজিশনে আর এই পজিশনে কিছু যুক্ত হয়, এই পজিশন আর এই পজিশন, তাহলে এই ধরনের পজিশন গুলাকে বলি আমরা অর্থ পজিশন। আগে পজিশন গুলার নাম শিখো। এইটাকে বলি আমরা অর্থ পজিশন। অর্থ। যদি এইখানে আর এখানে কিছু যুক্ত হয়, এখানে আর এখানে, ঠিক আছে, সেটাকে বলি আমরা মেটা পজিশন। মেটা, মেটা পজিশন। যদি এখানে কিছু যুক্ত হয় তাহলে সেটাকে বলি আমরা প্যারা পজিশন। প্যারা পজিশন। তাহলে বেনজিন বলয়ের এই 5টা পজিশনের নাম তোমাকে জানতে হবে। নর্মালি আমরা যেটাতে সমগোত্রকটা থাকে তাকে ধরি 1, আর তার পাশ দিয়ে ঘুরি। এটা কার্বন 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার কার্বন। নর্মালি 2 নাম্বার কার্বনকে আমরা অর্থ পজিশন বলি, 3 নাম্বারটাকে বলি মেটা, 4 নাম্বারটাকে বলি কি? প্যারা। তো এটার একটু উদাহরণ দেখি আমরা, এটা থেকে কি ধরনের উদাহরণ থাকতে পারে একটু দেখো। এই যে টোলুইন, এই টোলুইনের যদি অর্থ পজিশনে, যদি অর্থ পজিশনে, অর্থ পজিশনে আমার আরেকটা CH3 এসে যুক্ত হয়, হইতেই পারে আমার অর্থ পজিশনে আরেকটা CH3 এসে যুক্ত হলো, তখন এটার নাম হয়ে যায় অর্থোজাইলিন। মনে রাখবা বেনজিন বলয়ে 2টা CH3 মূলক থাকলে তাকে বলা হয় জাইলিন। একটা CH3 থাকলে যেরকম টোলুইন বলে, 2টা CH3 থাকলে তাকে বলি আমরা জাইলিন। এখন
CH3 তো এইখানেও থাকতে পারে, CH3টা এইখানেও থাকতে পারে, দ্বিতীয় CH3টা, প্রথমটা নাইলে আমরা এখানেই গেলাম, তৃতীয় আরেকটা অবস্থান এখানেও থাকতে পারে। তাহলে CH3 এখানে বসার পরে আরো একটা CH3 যখন বসবে সেটা এখানেও বসতে পারে, সেটা এখানেও বসতে পারে, সেটা এখানেও বসতে পারে। এগুলো সবগুলোই কিন্তু জাইলিন। কেন? কারণ দুইটা CH3 বেঞ্জিন বলয় আছে। তবে এই জাইলিনটার নাম হচ্ছে অর্থোজাইলিন, বাংলায় এইভাবে লেখে জাইলিন। এটাকে বলা হয় মেটাজাইলিন, এটাকে বলা হয় প্যারাজাইলিন। দেখো বুঝতে পারছো কিনা, সুন্দর করে নোট করে রাখো, তাইলেই হবে। তোমরা এগুলো অনেকেই পারো, ইজি। দেখো, ঠিক আছে, দ্যাটস বেঞ্জিন সমগোত্র। জাস্ট এমসিকিউর জন্য আমাদেরকে এগুলো জানতে হবে, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মেটাজাইলিন, নিচের কোনটি প্যারাজাইলিন। বানায় আসবে না, আসলে এটাই আসবে, তুমি টেনশন নিও না, ঠিক আছে। তো দেখো বুঝছো কিনা। ওকে, তো আমরা পরের টপিকে চলে যাব। আমরা কি শিখলাম? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু বৈশিষ্ট্য শিখলাম। আর সেই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল যৌগ হচ্ছে কি বলো? বেনজিন, রাইট? এখন আমরা এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন ছাড়াও তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এগুলোও তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উৎসটা সম্পর্কে বলবো, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসলে পাওয়া যায় কি, ঠিক আছে। দেন আমরা ওইখান থেকে বেনজিনটা কিভাবে পাওয়া যায় সেটা পড়বো, কারণ অনেক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য বেনজিন। তো আমরা আমাদের এখন টপিকটা কি পড়বো? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উৎস। ওকে, সো অ্যারোমেটিক উৎস। তো এই টপিকটা অনেকেই বই থেকে রিডিং করে পড়তে চায় না, তো আমি একটু সুন্দর করে লিখে দিতেছি। তুমি আমার নোট খাতাটা পড়লে আমার কাছে মনে হয় তোমার তেমন কিছুই লাগবে না, ঠিক আছে। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উৎস। ওকে, তো তুমি মনে রাখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল উৎস হচ্ছে কোল, কোল বা পেট্রোলিয়াম। আমরা জানি মাটির নিচে কয়লা পাওয়া যায়, এটাকে বলে কোল। মাটির নিচে প্রাকৃতিক খনিজ হিসেবে পেট্রোলিয়াম পাওয়া যায়। তো কোল আর পেট্রোলিয়াম হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রধান উৎস। তাহলে আমি এটা লিখে রাখি, প্রধান উৎস কি বলো? কোল বা পেট্রোলিয়াম, কোল বা পেট্রোলিয়াম। এখন পেট্রোলিয়ামের ভিতরে আমরা বুঝতে পারছি, বা কয়লার ভিতরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে, মানে কোলের ভিতরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে। কিন্তু এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলো তো ওইখান থেকে নিষ্কাশন করতে হবে, পাতন করে বা কিছু একটা করে। কিভাবে করে সেটার পদ্ধতিটা কি? মনে রাখবা, বিটুমিনাস কয়লাকে, কয়লা আবার অনেক রকম আছে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাইতে আমাদেরকে বিটুমিনাস কয়লা নিতে হবে। তো বিটুমিনাস কয়লা, ঠিক আছে, আমি যেভাবে লিখে দিতেছি তুমি খালি ওটা ফলো করবা, এটাই শুধু পড়বা, দেখবা কাজ হয়ে গেছে, আর লাগবে না তোমার তোমার পড়া। সুন্দর করে লিখে দিচ্ছি, বিটুমিনাস কয়লা আর 10 থেকে 12% জলীয় দ্রবণ, জলীয় ভাস্প। বিটুমিনাস কয়লাকে যদি তুমি 10 থেকে 12% জলীয় ভাস্প দ্বারা মিশ্রিত করো, দেন এটাকে যদি তুমি বিধ্বংসী পাতন করো, পাতন আবার অনেক রকম, এর মধ্যে একটা পাতনের নাম হচ্ছে বিধ্বংসী পাতন, ঠিক আছে। কিন্তু তোমার জানা লাগবে এমসিকিউর জন্য, বিধ্বংসী পাতন করো। কত ডিগ্রিতে? অবশ্যই পাতন যখন করা হয় তাপমাত্রা তখন উল্লেখ করতে হবে, কারণ পাতন তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। তো 900 থেকে 1100 ডিগ্রি, একটু হাই টেম্পারেচার, 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা বিটুমিনাস কয়লাকে বিধ্বংসী পাতন করি, তাহলে আমরা কি পাই জানো? আলকাট্রা পাই। নামটা তোমাদের অনেকেরই পরিচিত, কারণ আমরা আগে টিনের মধ্যে আলকাট্রা মারা হতো, তারপর রাস্তার মধ্যে এখন অনেক সময় জানো আলকাট্রা না, ওটা পিচ ঢালাই মারে, আলকাট্রা থেকে এটা পাওয়া যায়, বাট আগে আলকাট্রা টিনের মধ্যে মারা হইতো। তো এই বিটুমিনাস কয়লাকে বিধ্বংসী পাতন করলে আমরা কি পাই? আলকাট্রা পাই। এই আলকাট্রার আরেকটা নাম আছে, এটাকে বলে কোল্টার। ওকে, এটা না পড়লেও হয়, বাট লিখে দিলাম, আলকাট্রা পাওয়া যায়। ওকে, এই আলকাট্রাকে তুমি যদি আবার এই আলকাট্রাটাকে আংশিক পাতন করো, কি পাতন বলো? আংশিক পাতন। অবশ্যই এখানেও তাহলে তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে। তাপমাত্রাটা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যদি 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আপ টু 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি আলকাট্রাকে
কোল্টারকে আংশিক পাতন করো, তাহলে তুমি অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো পাবা। এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা? বেনজিন, টলুইন, জাইলিন এগুলাকে পাবা। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া যাবে। এটাই বইয়ে 4 লাইনে লেখা আছে, আমি সুন্দর করে লিখে দিলাম আমাদের সুবিধার জন্য। ওকে, এই আংশিক পাতন নর্মালি মনে রাখবে, আলকাট্রার আংশিক পাতনটাকে আয়রন রিটোর্টে করা হয়। আয়রনের তৈরি একটা শেলের মধ্যে, বড় রিটোর্টের মধ্যে করা হয়। তো আয়রন রিটোর্টে অংশ কলাম ব্যবহার করে করা হয়। এগুলো পাতনের কিছু টার্ম জাস্ট মনে রাখার জন্য তোমাদের জানতে হবে, অংশ কলাম পদ্ধতি ব্যবহার করে করা হয়। সো দ্যাটস ইট। আমরা বিটুমিনাস কয়লা থেকে কিভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাই, 2টা লাইন জাস্ট, আর কিছু না। তোমার এত বড় লাইন তো পড়া দরকার নাই, যেহেতু তুমি এমসিকিউর জন্য করতে, শুধু একটু মুখস্থ করে রাখো, তাহলেই তো হচ্ছে, রাইট? এখন ভালো কথা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাইলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অনেক রকম, আর যেহেতু আংশিক পাতন করছি, আংশিক পাতন তো ধাপে ধাপে হয়, তাপমাত্রার স্টেপ থাকে, তাহলে আমরা অনেক ধরনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাই। এখন আমরা শিখবো কোন তাপমাত্রায় আংশিক পাতনের কোন তাপমাত্রায় আমরা কোন অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পাই, কি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাই সেটা আমরা একটু শিখবো। ওকে, দেখো আমি একটা ছক লিখে দেবো। এই ছকটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ছকের থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে দেখা যায়, তো আমাদেরকে একটু ভালো মতো এই ছকটা পড়তে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি পড়বো বলতো? আলকাট্রার আংশিক পাতনে কি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয় সেটা পড়বো। আলকাট্রার আংশিক পাতনে কি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয়, ছকটা আমি লিখে দিব, খুব সুন্দর করে পড়ে ফেলবা। ওকে, দেখো তাহলে আমরা কি পড়তেছি? আলকাট্রার আংশিক পাতনে প্রাপ্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই কথাটা বারবার লিখতে ভালো লাগতেছে না, তো আমি একটু শর্টে লিখি, তোমরা বুঝে নিও। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, মনে রাখবা আলকাট্রার যখন আংশিক পাতন হয়, আংশিক পাতন 400°C পর্যন্ত হয়। তার মানে হয় শুরু হয়তো অনেক অল্প তাপমাত্রা থেকে, তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়ানো হয়। মানে রিটোর্টের মানে এক এক স্টেপে এক একটা তাপমাত্রা থাকে, এক এক তাপমাত্রায় এক এক ধরনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া যায়। আংশিক পাতন মেইনলি তাপমাত্রা বেস, এক এক তাপমাত্রায় এক এক রকম অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাওয়া যায়। তো আমি ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো মনে রাখবা 170°C তাপমাত্রা পর্যন্ত, মানে শুরু থেকে 170°C তাপমাত্রা পর্যন্ত আমরা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে পাই সেগুলোকে বলা হয় লঘু তেল। লঘু তেল, ঠিক আছে? 170°C তাপমাত্রা পর্যন্ত আমরা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে পাই সেগুলোকে বলা হয় লঘু তেল। কেন লঘু তেল? লঘু মানে কি? হালকা, কারণ এটা পানির চেয়ে হালকা থাকে। নর্মালি তেল পানির চেয়ে হালকা হয়, বাট সব তেল না, কিছু কিছু তেল পানির চেয়ে ভারীও হয়, বাট লঘু তেল পানির চেয়ে হালকা হয়। ওর স্পেসিফিক গ্র্যাভিটি, যেটাকে বলি আমরা আপেক্ষিক গুরুত্ব, পানির চেয়ে কম। পানির আপেক্ষিক গুরুত্ব কত? 1। আর লঘু তেলের আপেক্ষিক গুরুত্ব 0.97। এটা নাম মনে রাখলেও হবে, বাট আমি লিখে রাখলাম আর কি তোমার বোঝার জন্য। তাহলে 170°C পর্যন্ত আমরা যেটা পাই সেটাকে বলা হয় লঘু তেল, আপেক্ষিক গুরুত্ব কম, 0.97। এটাকে আমরা মেইনলি পাই হচ্ছে 5%, মাত্র 5% পাই। আলকাট্রার 5% থাকে কি? লঘু তেল। ওকে ওকে, দেন 171 থেকে 230°C তাপমাত্রা পর্যন্ত আমরা যে তেলটাকে পাই সেটাকে বলি আমরা মধ্যম তেল। মধ্যম তেল। তাহলে এরপরে 171 থেকে, রিটোর্টের 171 থেকে 230°তে যে তেলটাকে পাই তাকে বলি কি আমরা? মধ্যম তেল। মধ্যম তেল প্রায় পানির সমান, আপেক্ষিক গুরুত্ব সমান। পানির আপেক্ষিক গুরুত্ব সবসময় যে এক থাকে এরকম না, একের কাছাকাছি থাকে। ওর আপেক্ষিক গুরুত্ব প্রায় পানির সমান, 1.005। ঠিক আছে, সো হ্যাঁ 1.005 মধ্যম তেলে প্রায় পানির সমান, এবং এটা পাওয়া যায় 7.5%। দেন 231 থেকে 270°C তাপমাত্রা পর্যন্ত আমরা যে তেলটা পাই তাকে বলা হয় ভারী তেল। ভারী তৈল পাই আমরা, যে তৈলটা পাই মানে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোকে পাই তাকে বলা হয় ভারী তৈল। ঠিক আছে, এটার আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানির চেয়ে একটু বেশি, বিশুদ্ধ পানি থেকে একটু বেশি, 1.03। এটা পাওয়া যায় 10%। পার্সেন্টেজটা কিন্তু অনেক সুন্দর আকারে নামতেছে, 5%, 7.5, 10। এরপর 271 থেকে আপ টু 400, এই যে আপ টু 400,
যেই তেলটাকে পাই তাকে বলা হয় সবুজ তেল বা গ্রিন অয়েল। এটার আপেক্ষিক গুরুত্ব আরেকটু বেশি, এটা ভারী তেলের চেয়েও বেশি, 1.09, এবং এটা পাওয়া যায় 20%। তো এটা ডাবল হয়ে গেল সবুজ তেল, ঠিক আছে। দেন 400 ডিগ্রির পরে অবশিষ্ট যেটা থাকে, অবশিষ্ট 400 ডিগ্রি পর্যন্ত আমরা আহরণ করে ফেললাম, অবশিষ্ট আলকাতরা থেকে অবশিষ্ট যেটা পড়ে থাকে তাকে বলি আমরা পিচ। যেটা আমরা রাস্তায় দিই, পিচ ঢালাই বলে না, রাস্তায় পিচ ঢালাই দিই, এই আলকাতরাকে পাতন করলে এগুলো পাওয়া যায়। তারপর যা নিচে পড়ে থাকে রিটোর্টের অবশিষ্ট সেটাই কি পিচ, এটাই রাস্তার মধ্যে দেয় পিচ ঢালাই যেটা, ঠিক আছে। এটাই বাকি অংশ, দেখো এটা কিন্তু হিউজ পরিমাণ, কত 30, 35, প্রায় 57.5%। তাহলে পিচ থাকে কয় পার্সেন্ট? 57.5%। ওকে, তো দেখো এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই লঘু তেল কোনগুলা, আমরা বুঝতেছি এগুলো সবই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বাট বেনজিন কোনটায় আছে এটা আমার জানা লাগবে। সবগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু বেনজিন তো আর সবগুলা না। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কোনগুলা লঘু তেল, কোনগুলা মধ্যম, কোনগুলা ভারী, কোনগুলা সবুজ, এটা তোমাকে জানতে হবে। তো অনেকে অনেক কবিতা টবিতা দিয়ে মনে রাখে, আমার পার্সোনালি এইসব কবিতা দিয়ে মনে রাখি না, আমার ভালো লাগে না। নর্মালি আমি মনে রাখছি আর কি কিভাবে লঘু তেল হয়। তো দেখো লঘু তেল কারা? লঘু তেল হচ্ছে বেনজিন, মানে লঘু তেলে তুমি পাবা কি কি? বেনজিন, টলুইন, জাইলিন, লঘু তেল হিসেবে পাবা তুমি। লঘু তেল কাদেরকে বলে? বেনজিন, টলুইন, জাইলিন, ফেনল, পিরিডিন, এনিলিন আর থায়োফিন। এই 7টা তুমি নর্মালি লঘু তেলের মধ্যে উপস্থিত পাবা। ওকে, ঠিক আছে। আমাদের বেনজিন, টলুইন, জাইলিন, ফেনল, পিরিডিন, এনিলিন আর থায়োফিন, এই 7টা নর্মালি লঘু তেলের মধ্যে দেখা যায়, ঠিক আছে। ওকে, মধ্যম তেল হিসেবে আমরা কাদেরকে পাই? মধ্যম তেলে থাকে হচ্ছে ফেনল। ফেনল কিন্তু লঘু তেলও পাওয়া যায়, বাট মধ্যম তেলেও ফেনল পাওয়া যায়, মানে দুইটাতেই পাওয়া যায়। এমসিকিউতে আসলে ও দুইটা তেলই পাওয়া যায়, ফেনল, ক্রিসল। এগুলো সংকেত তোমার এখন দরকার নাই, পরে আমরা পাবো। ক্রিসল আর হচ্ছে ন্যাপথালিন, তুমি নাম শুনছো হয়তো, আমরা ইউজ করি ন্যাপথালিন। ন্যাপথালিন মধ্যম তেল হিসেবে পাওয়া যায়। ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। ভারী তেল, মধ্যম তেলের শেষ দুইটা ভারী তেলে আবার পাওয়া যায়, মানে ক্রিসল আর ন্যাপথালিন ভারী তেলেও পাওয়া যায়। তাহলে ভারী তেলে কি কি পাওয়া যায়? ক্রিসল, ন্যাপথালিন আর কুইনলিন। এটা নতুন কুইনলিন, ঠিক আছে। এটাকে আমরা ভারী তেল হিসেবে পাই। ওকে, দেন সবুজ তেল খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন, ফিনান্থ্রিন, ফিনান্থ্রিন আর অ্যানথ্রাসিন আমরা কই পাই? সবুজ তেল হিসেবে পাই। ওকে, তাহলে আমরা অ্যানথ্রাসিন আর ফিনান্থ্রিন সবুজ তেল হিসেবে পাই। আর এই যে অবশিষ্ট থাকে পিচ, এটা আমরা বুঝতেছি এটা কোক কার্বন, কার্বন পিচ ঢালাই সম্পূর্ণটা কি আমাদের কার্বন। ওকে, সো কোক কার্বন হচ্ছে আমাদের পিচ ঢালাই। এই যে ছকটা দেখো সুন্দর করে লিখে দিয়েছি, এটা বইয়ে লেখা আছে খুব সুন্দর করে, তোমরা চাইলে বই থেকেও পড়তে পারবা। যেহেতু আমি সম্পূর্ণ নোট করে দিতেছি তোমাদের পড়াটাকে, তাই আমি ছকটাকে লিখে দিলাম। ওকে, তোমরা ক্লাস দেখতে দেখতে অলমোস্ট ছকটা মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ছক। আলকাতরাকে যখন আংশিক পতন করা হয় এই তাপমাত্রায় এই জিনিসগুলো পাওয়া যায়। তো আমার মোটামুটি মুখস্থ আছে ছকটা, তোমাদেরও মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিভাবে পাই সেটাও পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি? এখন যেহেতু আমাদের পড়ার টপিক হচ্ছে বেনজিন, এখন আমরা পড়বো লঘু তেল থেকে আবার বেনজিনকে কিভাবে আলাদা করা যায়। তাহলে আমরা ফার্স্টে কি করছি? কয়লা, বিটুমিনাস কয়লা থেকে পাইছি আলকাতরা, আলকাতরাকে আংশিক পাতন করে পাইছি কতগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমাদের ফেভারিট বেনজিন। এখন আমরা পড়বো লঘু তেল থেকে কিভাবে বেনজিনটাকে আলাদা করা যায়, কারণ একমাত্র লঘু তেলেই কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়, ঠিক আছে। এখন আমাদের পড়ার টপিক হবে লঘু তেল থেকে কিভাবে বেনজিনকে বিশোধন করা যায়। ওকে, ঠিক আছে, দেখো বুঝছো কিনা, মুছে দেবো এটা।
ওকে, এখন আমাদের কাজ হচ্ছে লঘু তেল থেকে বেঞ্জিনটাকে আলাদা করা। ওকে, তাহলে আমাদের পরের টপিকটা হচ্ছে লঘু তেল থেকে বেঞ্জিন পৃথকীকরণ। লঘু তেল থেকে বেঞ্জিন পৃথকীকরণ। ওকে, দেখো লঘু তেল থেকে কিভাবে বেঞ্জিনকে আমরা পৃথক করতে পারি। লঘু তেলের মধ্যে কয়টা জিনিস ছিল খেয়াল করে দেখো, লঘু তেলের মধ্যে কয়টা জিনিস ছিল? 7টা। খেয়াল করে দেখো, লঘু তেলের মধ্যে আমাদের 7টা জিনিস ছিল। প্রথমেই শুরুতে লিখছিলাম এর মধ্যে আমার দরকার বেঞ্জিন। এই 7টা জিনিস 3 ধরনের হয়, 3 ধরনের। তুমি খেয়াল করে দেখো, লঘু তেলে 3 ধরনের জিনিস আছে। লঘু তৈলে 3 ধরনের জিনিস আছে। তুমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাইলে কি কি জিনিস আছে লঘু তেলে খেয়াল করো। ফার্স্টে যে জিনিসগুলো আছে সেগুলো কিছু কিছু আছে লঘু তেলের মধ্যে নিরপেক্ষ, কিছু কিছু আছে অম্লীয়, কিছু কিছু আছে ক্ষারীয় লঘু তেলের মধ্যে। এখন কারা নিরপেক্ষ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই 7টা জিনিসের মধ্যে কে কে নিরপেক্ষ? নিরপেক্ষ হচ্ছে এটা আমাদের দরকার বেঞ্জিন। বেঞ্জিন কিন্তু নিরপেক্ষ, অম্লীয় না ক্ষারীয় না। টলুইন এবং জাইলিন, এই 3টা হচ্ছে আমাদের নিরপেক্ষ লঘু তেল। অম্লীয় কে? অম্লীয় হচ্ছে ফেনল। ফেনল কিন্তু অম্লধর্মী। তোমরা পড়বা কেন ফেনল অম্লধর্মী, ব্যাখ্যাও পড়বা। ক্ষারীয় কে? ক্ষারীয় হচ্ছে এনিলিন, বাকি যে 3টা সেগুলো এনিলিন, পিরিডিন আর অবশ্যই থায়োফিন। থায়োফিন, এই 3টা হচ্ছে আমাদের ক্ষারীয় লঘু তেল। আমার টার্গেট কি? এটাকে আলাদা করা। মাথাটা খাটাও। অবশ্যই তাহলে আমি কি করব, এটাকে যদি আলাদা করতে চাই আমি ফার্স্ট অম্লীয় আর ক্ষারীয়কে আলাদা করে ফেলবো। আর অম্ল ক্ষার আলাদা করা সহজ। অম্লকে বিক্রিয়া করাবো কি দিয়ে বলো? ক্ষার দিয়ে। ক্ষারকে বিক্রিয়া করাবো কি দিয়ে? অম্ল দিয়ে। তাইলে সেটা কিসে পরিণত হবে? লবণ আর পানিতে। তাহলে তখন আমরা লবণ আর পানি মাধ্যমে অম্ল ক্ষারটাকে কি করে ফেলতে পারবো? আলাদা করে ফেলতে পারবো। ওকে, থাকবে কি শুধু আমার বেঞ্জিন, টলুইন, জাইলিন। তো এটাই মাথা খাটাও, তাহলে কিন্তু আমার 7টা থেকে 3টা এসে পড়লো। এখন দেখো তার মানে কি বুঝছো, আমরা আমরা দেখতেছি লঘু তেলে 7টা আছে কিন্তু 3টা আমাদের ক্ষারীয়, একটা হচ্ছে অম্লীয়, 3টা হচ্ছে নিরপেক্ষ। আমি তো অম্ল ক্ষারকে ইজিলি আলাদা করে ফেলতে পারি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, তা আমরা সেটাই করব। ঠিক আছে, দেখো আমার ফেনল যেরকম, আমি অম্লটা দূর করে আমি লিখি অম্ল দূরীকরণ। ফেনল আমরা জানি ফেনল দেখতে এরকম। ফেনল এটাকে যেহেতু এটা অম্লীয়, এটাকে বিক্রিয়া করবো কি দিয়ে? তুমিই বলো। ক্ষার দিয়ে বিক্রিয়া করবো। ক্ষার দিয়ে বিক্রিয়া করলে লবণ তৈরি হবে। কি লবণ তৈরি হবে? ফেনলের হাইড্রোজেনটা চলে যাবে, এখানে সোডিয়াম এসে জয়েন হবে, পানি তৈরি হবে, লবণ পানি। এটাকে কি বলা হয়? সোডিয়াম ফিনেট। এটার নাম কি? সোডিয়াম ফিনেট। এটা পানিতে দ্রবীভূত হয়ে যায়, মানে লবণ তো পানিতে দ্রবীভূত হয়ে যায়। তুমি চাইলে পানি আর লবণটাকে আলাদা করে ফেলতে পারবো। তাই এটা কি হয়? দ্রবীভূত হয়। তাহলে এটার নাম কি? সোডিয়াম ফিনেট। তাহলে কে চলে গেল? আমার অম্ল ক্যান্সেল। খেয়াল করে দেখো, অম্ল আমাদের ক্যান্সেল। আচ্ছা, ক্রস দিলাম না, পরে কনফিউজ হয়ে যাবে। তোমরা মাথায় রাখো অম্লটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখন দরকার কি? ক্ষার দূর করা। তুমিই বলো ক্ষার কেমনে দূর করবো? ক্ষার দূরীকরণ। বলো। ক্ষার ধরো একটা, এই যে এটা কি বলো? এটা হচ্ছে অ্যানিলিন। এটাকে অবশ্যই যেহেতু ক্ষার আমি বিক্রিয়া করবো কি দিয়ে বলো? অ্যাসিড দিয়ে। যেহেতু ক্ষার বিক্রিয়া করবো অ্যাসিড দিয়ে, এইটা আর এটা বিক্রিয়া করলে দেখো লবণ আর পানি সৃষ্টি হবে। কি কি সৃষ্টি হবে? NH3 2 সালফেট। এটা দুইটা নিতে হবে। ওকে, সমতা না করলে হবে, এটা যা দেখালাম যে লবণ তৈরি হয়েছে। দেখো এটার নাম হচ্ছে অ্যানিলিয়াম সালফেট। অ্যানিলিন থেকে অ্যানিলিয়াম সালফেট। তারপর আমি নামটা দেখে বলতেছি। হ্যাঁ, এটা অ্যানিলিনিয়াম সালফেট। আমি একটু লিখে দিই, বই লেখা আছে, সমস্যা নেই। অ্যানিলিয়াম সালফেট। ঠিক আছে,
এটার নাম হচ্ছে অ্যানিনিয়াম সালফেট। এটাও পানিতে কি হয়, দ্রবীভূত হয়। ভিডিও চলে গেছিল। ওকে, তাহলে আমাদের কি হলো দেখো, আমরা একটা উদাহরণ দেখালাম, বাকি ক্ষারগুলো এইভাবে দূর করা যায়। মানে অম্ল আর ক্ষার আমাদের ক্যান্সেল, ওরা চলে গেল লবণের সাথে, লবণ পানি হিসেবে চলে গেল। রয়ে গেল কি, বেনজিন, টলুইন, জাইলিন, রয়ে গেল নিরপেক্ষ অংশটা। তাই তো, রয়ে গেছে কি বলো, রয়ে গেছে আমাদের নিরপেক্ষ অংশ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই নিরপেক্ষ অংশটা নিয়ে, মানে বেনজিন, টলুইন, জাইলিন। কারণ আমার টার্গেট কি বের করা বলো, টার্গেট বেনজিন বের করা। ঠিক আছে, তো এখন তাহলে আমি যদি লিখি, আমি এখানে লিখি, আমাদের রয়ে গেছে নিরপেক্ষ লঘু তেল। এই নিরপেক্ষ লঘু তেলকে তুমি মানে এইটাকে আবার দুই ভাবে আংশিক পাতন করতে পারো। নিরপেক্ষ লঘু তেলকে আবার দুই ভাবে আংশিক পাতন করা যায়। দেখো, এটাকে তুমি যদি 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াসে, এটাকে যদি তুমি 70 থেকে 110 ডিগ্রিতে আংশিক পাতন করো, ঠিক আছে, এটাকে যদি আংশিক পাতন করি, তাহলে আমরা যে জিনিসটা পাই তাকে বলা হয় 90% বেনজল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে নিরপেক্ষ লঘু তেলকে মানে এই তিনটাকে যদি আমরা আংশিক পাতন করি, তাহলে যেটা পাই সেটা হতে বলা হয় 90% বেনজল। ঠিক আছে, আর যদি এটাকে আমরা আরেকটু হাই টেম্পারেচার মানে 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে আংশিক পাতন করি, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় 50% বেনজল। লঘু তেলকে 70 থেকে 110 আংশিক পাতন করলে পাই 90% বেনজল, আর 110 থেকে 140 আংশিক পাতন করলে পাই 50% বেনজল। এখন দরকার বেনজল কি, বেনজলে কি আছে, বেনজলে তিনটা আছে। 90 আর 50 এর মধ্যে পার্থক্যটা কি, 90 আর 50 এর মধ্যে পার্থক্যটা কি, একটু মনোযোগ দিয়ে শুনো। 90% বেনজল মিন্স এর মধ্যে 84% হচ্ছে বেনজিন, 13% হচ্ছে টলুইন, আর 3% হচ্ছে, মাত্র 3% হচ্ছে জাইলিন। এটা হচ্ছে আমাদের 90% বেনজলের কম্পোজিশন। এটা 90% বেনজলের ভিতরে এগুলো থাকে, 84% বেনজিন থাকে, মাত্র 13% টলুইন আর 3% জাইলিন থাকে। আর 50% বেনজল যেটা, সেটার কম্বিনেশন কি জানো, এটাতে 56% বেনজিন থাকে, একটু কম বেনজিন থাকে এটাতে, এবং বাকি যা থাকে ওটা হচ্ছে টলুইন আর জাইলিনের মিশ্রণ, টলুইন প্লাস জাইলিন। ঠিক আছে, এটা হচ্ছে 50% বেনজলের কম্বিনেশন। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এই যে নিরপেক্ষ লঘু তেলটাকে যদি আংশিক পাতন করে দুই তাপমাত্রা, 90% বেনজল আর 50% বেনজল পাই। এখন তুমি বলো আমার টার্গেট বেনজিন নিষ্কাশন করে আমি কি 50% বেনজলে যাব? না, আমি কই চলে আসবো, অবশ্যই 90% বেনজলে যাব, রাইট? 90% বেনজল থেকে আমরা ম্যাক্সিমাম বেনজিন পেতে পারি, কারণ এটা ম্যাক্সিমাম বেনজিন। আর বেনজল দিয়ে আমরা নর্মালি 50% বেনজল দিয়ে বেনজিনে যাব না। তুমি মাথা খাটাও, এটা দিয়ে আমি টলুইন তৈরি করতে পারি, এটা দিয়ে আমি কি তৈরি করবো, বেনজিন, আর এটা দিয়ে কি তৈরি করবো, টলুইন। তাহলে 90% বেনজল থেকে আমরা বেনজিন তৈরি করব, আর 50% বেনজল থেকে আমরা কি তৈরি করব, টলুইন তৈরি করব। সো সেটাই আমরা দেখবো এখন 90% বেনজলকে কিভাবে পারফেক্ট, একদম পারফেক্ট বেনজিনে পরিণত করা যায়। ওকে, সো এই 90% বেনজলকে আমরা আবার কি করব, 80 থেকে 82% তাপমাত্রায়, 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করব, করলে আমরা মোটামুটি বলা যায় 99% বিশুদ্ধ বেনজিন পাবো। তাহলে 90% বেনজলকে যদি আমরা 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস আংশিক পাতন করি, তাহলে যেটা কালেক্ট করবো সেটা হচ্ছে 99% বেনজিন। আর এইটাকে নর্মালি 108 থেকে 110 এই তাপমাত্রায় যদি পাতন করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে টলুইন, মোটামুটি বিশুদ্ধ টলুইন। কয় পার্সেন্ট এটা বইয়ে বলা নাই, বলা আছে মোটামুটি বিশুদ্ধ টলুইন, মানে টলুইন পাইতে একটু বেশি তাপমাত্রা থাকা লাগে।
90% বেঞ্জন থেকে বেঞ্জিন নিব, 50% বেঞ্জন থেকে আমরা কি পাবো, টলুইন পাবো। এখন তোমার কোম্পানি বা তোমার যেটা দরকার সেই অনুযায়ী তুমি আগাবা। তোমার যদি টলুইন দরকার তুমি এই প্রসেসে আগাবা, তোমার যদি বেঞ্জিন দরকার তুমি এই প্রসেসে আগাবা। আমি কিন্তু এইভাবে সুন্দর করে এঁকে দিছি, বই কিন্তু এগুলো ব্যাখ্যা লেখা সব, ছবি আঁকা নাই। আমি তোমাকে গুছাই দিছি, সুন্দর করে নোট করে এখানে নোটটাই পড়বো শুধু, আর কিছু না, সহজ হবে, ছোট হয়ে যাবে। তো বেঞ্জিন দরকার এইভাবে যাবো, টলুইন দরকার ওইভাবে যাবো। এই যে 99% বেঞ্জিন পেয়ে গেছি আমরা। 99% বেঞ্জিনেও আমরা পুরোপুরি খুশি না, আমরা আরো বিশোধন চাই, আমরা চাই অলমোস্ট 100% বেঞ্জিন হোক, ঠিক আছে। এই 90% বেঞ্জিনকেই অলমোস্ট 100% বেঞ্জিনও বানানো যায়। তো ওটাও বইয়ে লেখা আছে, তো এটা একটু দুইটা লাইন আমাদের অতিরিক্ত পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এই 99% বেঞ্জিনে কিছু টলুইন আর খুব অল্প থায়োফিন, ওই যে থায়োফিন এখানকার, এই থায়োফিন পুরোপুরি এখানে ক্লিয়ার হয় না কখনো। কিছুটা টলুইন আর থায়োফিনের উপস্থিতি উল্লেখ দেখা যায় এখানে। এই যে যে এখানকার থায়োফিন এখানে কিন্তু আমরা দূর করে দিছিলাম, কিছু থায়োফিন এখানে রয়ে যায়, কিছু টলুইন আর থায়োফিন রয়ে যায়। মানে এই যে 1% আছে না, 1%-এ টলুইন আর থায়োফিনটাই রয়ে যায়, ঠিক আছে। এই 1%-এ আমাদের টলুইন আর থায়োফিনটাই রয়ে যায়। এই টলুইনটাকে চাইলে আমরা বের করতে পারি। কিভাবে বের করা হয় কমার্শিয়ালি, শোনো। এই যে 99% বেঞ্জিনকে, যেটার মধ্যে কিছুটা টলুইন আছে, এটাকে একটা হিম মিশ্রণের সাথে মিশানো হয়। এই হিম মিশ্রণ আবার কি? হিম মিশ্রণটা আবার কি? হিম মিশ্রণ বলা হয় সোডিয়াম ক্লোরাইড আর বরফ পানি। সোডিয়াম ক্লোরাইড আর বরফ পানি যদি 1:3 অনুপাতে মিশানো হয়, তাহলে সেটাকে বলি আমরা হিম মিশ্রণ। তারপর আমি একটু দেখে বলতেছি 3:1 নাকি 1:3। হ্যাঁ ঠিকই ধরছি আমি, 1:3, ঠিক আছে। তো মুখস্থ টপিক মাথায় থাকে না সবসময়, শিওর হওয়া যায় না, বাট মোটামুটি আমি শিওর, তোমরা তো বই রিডিং করবাই। সো হিম মিশ্রণ সোডিয়াম ক্লোরাইড আর বরফ পানির 1:3 অনুপাতে মিশ্রিত দ্রবণকে বলে হিম মিশ্রণ। এটা এমসিকিউর জন্য দরকার হবে। আর হিম মিশ্রণের তাপমাত্রা থাকে -22°C। হিম মিশ্রণের তাপমাত্রা কত থাকে বলো? -22°C। এই হিম মিশ্রণে এটা মিক্স করা হয়, হিম মিশ্রণে মিশানো হয়। হিম মিশ্রণে মিশাইলে বেনজিন 5.4°C কেলাসিত কঠিন বেনজিন পাওয়া যায়, ঠান্ডা হয়ে যায়। তাহলে হিম মিশ্রণে মিক্স করলে আমরা 5.4°C কেলাসিত কঠিন বেনজিন পাই, তখনই টলুইনটাকে আলাদা করে ফেলানো যায়। বেনজিনটা কঠিন হয়ে বের হয়ে আসে, কেলাসিত কঠিন বেনজিন পাওয়া যায়, রাইট। তাহলে টলুইন বের হয়ে গেল। দেখা যায় এটার মধ্যেও 0.5% থায়োফিন তখনও রয়ে গেছে। আমি তোমাকে এটা মুখে বলে দিই, তখনও থায়োফিন রয়ে যায়। তবে থায়োফিন দূর করার একটাই ওয়ে, থায়োফিন যেহেতু ক্ষারীয়, বারবার অ্যাসিড দিয়ে এটাকে ধোয়া। এই যে কেলাসিত কঠিন বেনজিনটাকে বারবার অ্যাসিড দিয়ে ধুইতে হয়, অ্যাসিড দিয়ে ধুইতে হয়, বারবার অ্যাসিড দিয়ে ধুইতে থাকলে থায়োফিনটা কি হয়ে যায়, চলে যায়। বুঝতে পারছেন? তাহলে থায়োফিনও চলে গেল, টলুইনও চলে গেল। সো বেনজিন অলমোস্ট 100% বিশুদ্ধ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বেনজিনে এখানে কিন্তু কেলাসিত অবস্থা আছে, মানে হচ্ছে সে কিন্তু এখন পানিযুক্ত অবস্থা আছে। বেনজিনের ভিতরে কি আছে? তেল, পানি আছে। তাহলে পানিটাকে সরাইতে হবে। আর পানি সরানোর জন্য আমরা কি ইউজ করি? নর্মালি নিরোধক ইউজ করি। তো এখানে কোন নিরোধক ব্যবহার করা হয় জানো? ক্যালসিয়াম ক্লোরাইড। মনে রাখবা, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে শুষ্ক করা হয়। তো ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে বেনজিনকে আমরা কি করি? শুষ্ক করি, এবং বিশুদ্ধ বেনজিন আমরা পাই। ওকে, বুঝতে পারছো কিভাবে তাহলে আমরা একদম বিশুদ্ধ বেনজিন পেলাম? এটাই হচ্ছে প্রসেসটা। তো তোমাদের আর কি বলতেছিলাম, আজকে ক্লাসটা মেইনলি হচ্ছে এমসিকিউ বেসড। পড়ে মজা লাগবে যদি তুমি মানে ডায়াগ্রাম আকারে পড়তে পারো। আমি তোমাকে ওইভাবেই লিখে দিয়েছি, কোনো ব্যাখ্যা লিখি নাই, একদম ডায়াগ্রাম আকারে গেছি। যদিও আমার এখানে তিনবার আমি মুছছি, বাট তোমাদের খাতা দেখলে দেখবে একটা ডায়াগ্রাম, একটা সিকোয়েন্স ওয়াইজ গেছে। সো তুমি ইজিলি পড়ে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় ক্লাস করার পরে তুমি 40 মিনিট সময় দিলে হবে, দেন বই রিডিং পড়ো, দেখবে এই জিনিসগুলোই লেখা আছে বই। ওকে, থ্যাংক ইউ।